এক ধনকুবের কন্যা পাঁচতারা হোটেলের গাড়ি পার্কিং করা ছেলেকে রাস্তার ভিখারি মনে করে চরম উপহাস করল। ঠিক এক সপ্তাহ বাদে যখন আসল সত্যটি প্রকাশ পেল, তখন তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। অহংকারী সেই রমণী হোটেলের দরজায় দাঁড়িয়ে থাকা ছেলেটিকে এমন জঘন্যভাবে অপমান করেছিল যে আশেপাশের মানুষেরাও হাসাহাসি শুরু করে। অথচ মাত্র 7টি দিন পার হতেই ওই যুবকের আসল পরিচয় জানার পর তার সমস্ত দম্ভ নিমিষেই ধূলিসাৎ হয়ে যায় এবং তার রাতের ঘুম উড়ে যায়। দর্শক বন্ধুরা, এই রোমাঞ্চকর ও শিক্ষণীয় কাহিনীর সম্পূর্ণ সত্য জানতে ভিডিওটি একদম শেষ অবধি দেখবেন। ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এবং প্রতিদিন এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দিল্লি এমন এক জাদুকরী মহানগরী যেখানে মানুষ চোখে হাজারো স্বপ্ন নিয়ে আসে এবং প্রতিদিন নিজের ভাগ্য পরিবর্তনের আশায় এক নতুন সংগ্রামে লিপ্ত হয়। তবে এই বিশাল শহরের বুকেও এমন কিছু অন্ধকারাচ্ছন্ন দিক রয়েছে যেখানে ভোরের আলো নতুন সম্ভাবনার বদলে কেবলই একটি হাড় ভাঙা খাটুনির দিনের ইঙ্গিত দেয়। সময়টা তখন দুপুর ঠিক 12টা। দিল্লির অভিজাত এলাকার দি ইম্পিরিয়াল প্যালেস নামের 5 তারা হোটেলটি তার রাজকীয় সৌন্দর্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দূর থেকে তাকালে একে রূপকথার কোনো স্বর্ণপ্রাসাদ বলে ভ্রম হয়। চারপাশে শুধু বিলাসিতা, চকচকে পরিবেশ আর নামিদামি গাড়ির মেলা। ভেতরের সাজসজ্জা তো আরও চোখ ধাঁধানো। বিশাল ক্রিস্টালের দরজা, ছাদ থেকে নেমে আসা মহামূল্যবান শ্যান্ডেলিয়ার এবং চারিদিকে হাই সোসাইটি মানুষদের আনাগোনা। কেউ ব্যবসায়িক মিটিংয়ে এসেছে, কেউ বা বিলাসবহুল পার্টিতে। সবার চোখেই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের এক তীব্র প্রতিযোগিতা আর ব্যস্ততা। তবে এত সব জাঁকজমকের ভিড়েও এমন একটি জায়গা ছিল যেদিকে সমাজের এই উঁচুতলার মানুষেরা কখনোই ফিরে তাকায় না। হোটেলের মূল ফটকের বাইরে প্রখর রোদের মাঝে পার্কিং লটে এক যুবক গাড়ির চাবি হাতে দাঁড়িয়ে ঘামছিল। ছেলেটির নাম রোহন চ্যাটার্জি। বয়স মেরে কেটে 25 হবে। গালে অযত্নে বেড়ে ওঠা দাড়ি, চোখের তলায় বিনিদ্র রাতের স্পষ্ট ছাপ আর কপালে বয়সের তুলনায় অনেক বেশি পরিপক্কতার ভাঁজ। পরনে হোটেলের ভ্যালে পার্কিংয়ের মেরুন রঙের পুরনো একটি পোশাক, যেটার রং অনেক জায়গাতেই ফ্যাকাশে হয়ে এসেছে। তার পায়ে থাকা সস্তার জুতোজোড়ার তলা ক্ষয়ে গিয়েছিল, যার কারণে মার্বেলের ঢালু রাস্তায় হাঁটতে গিয়ে বারবার হোঁচট খেতে হচ্ছিল। হাত দুটো রুক্ষ, শক্ত হয়ে যাওয়া চামড়ার মাঝে ফুটে উঠেছে কঠোর পরিশ্রমের দাগ। রোহন অত্যন্ত সতর্কতার সাথে আগত অতিথিদের গাড়ি পার্ক করার দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছিল। তার কাজ করার ধরন দেখলে মনে হবে সে যেন যন্ত্রের মতো এই কাজে অভ্যস্ত হয়ে গেছে। অথচ তার চোখের দৃষ্টিতে লুকিয়েছিল এক ভিন্ন জগতের গল্প, একটা অপূর্ণ স্বপ্ন, বেঁচে থাকার লড়াই আর পাহাড় সম যন্ত্রণা। হঠাৎ তার প্যান্টের পকেটে থাকা ভাঙা স্ক্রিনের ফোনটায় একটা শব্দ বেজে উঠল। সে হাতের তোয়ালেটা পকেটে গুজে মেসেজটা চেক করল। স্ক্রিনে লেখা ফুটে উঠল, দাদা, আজ আমার পেসমেকারের চেকআপের ডেট। হাসপাতাল থেকে বলেছে নতুন ইঞ্জেকশন লাগবে, 20,000 টাকা রেডি রাখতে হবে। মেসেজটা পড়তেই রোহনের গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। 20,000! এই বিপুল পরিমাণ অর্থ তার মাসমাইনের প্রায় দ্বিগুণ। সে চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তার ছোট বোন রিয়া জন্ম থেকেই জটিল হৃদরোগে আক্রান্ত। গত 1 বছর ধরে তার অবস্থা আরও খারাপ হয়েছে। প্রতি সপ্তাহে দামি ওষুধ আর মৃত্যুর সাথে এক অসম লড়াই। বাবা মা দুজনেই এক গাড়ি দুর্ঘটনায় পৃথিবী ছেড়েছেন অনেক আগে। তারপর থেকে এই ছোট বোনটাই তার বেঁচে থাকার একমাত্র সম্বল। আজ যখন বোনের তার সবচেয়ে বেশি দরকার, তখন সে নিজেকে বড় অসহায় বোধ করছিল। এই তীব্র অক্ষমতা রোহনকে প্রতিটা রাত নির্ঘুম কাটাতে বাধ্য করত। অথচ আশেপাশের কেউ ঘুণক্ষরেও জানত না যে এই সামান্য গাড়ি পার্ক করা ছেলেটি আসলে কতটা মেধাবী। রোহন আইআইটি দিল্লি থেকে বায়োটেকনোলজিতে মাস্টার্স সম্পূর্ণ করেছিল এবং পুরো ব্যাচের মধ্যে সেই ছিল সেরা ছাত্র। ইউনিভার্সিটির গোল্ড মেডেল প্রাপ্ত, অভাবনীয় রেজাল্টের অধিকারী। তার শিক্ষকেরা নিশ্চিত ছিলেন যে চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় সে একদিন যুগান্তকারী বিপ্লব আনবে। তবে নিয়তির খেলা ছিল সম্পূর্ণ ভিন্ন। যেদিন রোহন একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে বড় পদে অফার লেটার পেল, ঠিক সেই সপ্তাহেই তার বোনের হার্টের বড়সড় অ্যাটাক হয়। ভালো চাকরির জন্য তাকে বিদেশ পাড়ি দিতে হতো, কিন্তু বোনকে একা ফেলে যাওয়া তার পক্ষে কোনোভাবেই সম্ভবপর ছিল না।
তাছাড়া প্রাথমিক চিকিৎসার এই বিপুল খরচ জোগাড় করতে তাৎক্ষণিক টাকার প্রয়োজন ছিল। বাধ্য হয়ে রোহন নিজের সব সার্টিফিকেট বাক্সে বন্দি করে হোটেলের এই ভ্যালে পার্কিংয়ের কাজ বেছে নিল। এতে অন্তত প্রতিদিনের ক্যাশ বকশিস দিয়ে বনির নিত্যদিনের ওষুধটা কেনা যাচ্ছিল। তবে রোহন তার ভেতরের প্রতিভাকে নিপতে দেয়নি। বোন ঘুমিয়ে পড়লে মাঝরাতে সে তার পুরনো কম্পিউটার খুলে গবেষণার কাজ চালিয়ে যেত। সে এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন পোর্টেবল ইসিজি ডিভাইস ডিজাইন করেছিল যা প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষের নিখুঁত কার্ডিয়াক রিপোর্ট নিমেষেই দিতে সক্ষম। তার বিশ্বাস ছিল সঠিক মঞ্চ পেলে তার এই আবিষ্কার বহু প্রাণ বাঁচাতে পারবে। দুপুরের কাঠ ফাটা রোদে তার ডিউটি তখন প্রায় শেষের পথে। রোহন কপালের ঘাম মুছে গাড়ির চাবি রাখার ডেস্কে গিয়ে একটু হেলান দিল। রোদে পুড়ে তার চামড়া লাল হয়ে জ্বলছিল। সে পকেট থেকে নিজের জলের বোতলটা বের করে ঢক করে কিছুটা জল গলায় ঢালল। হঠাৎ তার চোখ গেল হোটেলের প্রবেশদ্বারে লাগানো বিশাল এলইডি স্ক্রিনের দিকে, যেখানে আজকের হাই প্রোফাইল অতিথিদের নাম ফ্ল্যাশ হচ্ছিল। সেখানে লেখা সিংহানিয়া বায়োমেডিক্যালস লিমিটেডের বার্ষিক সম্মেলন। ঠিক সেই মুহূর্তে হোটেলের মূল লবি থেকে একটা ব্যস্ততার গুঞ্জন ভেসে এলো। নিরাপত্তারক্ষীরা সাধারণ মানুষদের সরিয়ে রাস্তা ফাঁকা করে দিচ্ছিল, যেন কোনো রাজকীয় ব্যক্তিত্বের আগমন ঘটছে। আর তখনই রিভলভিং ডোর ঠেলে সেই রমণী ভেতরে প্রবেশ করল, যাকে দেখা মাত্রই রহনের পুরো দুনিয়া ওলটপালট হতে চলেছিল। দরজার কাছে দাঁড়িয়েছিল এক অহংকারী তরুণী। পরনে গাঢ় নীল রঙের ইতালিয়ান ডিজাইনার গাউন, পায়ে নজর কাড়া দামি স্টিলেটো, কানে প্ল্যাটিনামের দুল এবং হাতে এমন একটি ফ্রেঞ্চ পার্স যা বিক্রি করলে রোহন হয়তো সারা জীবন বসে খেতে পারবে। তার দুই পাশে ছিল তার স্তাবক দুই বান্ধবী, তাদের পোশাকেও আভিজাত্যের নির্লজ্জ আস্ফালন। পেছনে দুজন বডিগার্ড তাদের কেনাকাটার প্যাকেট বয়ে আনছিল। কিয়ারার চোখে ছিল নামি দামি ব্র্যান্ডের রোদ চশমা। তার হাঁটার স্টাইলই বলে দিচ্ছিল সে মনে করে এই গোটা দুনিয়ার সব মানুষ তার কেনা গোলাম। এই রমণী আর কেউ নয়, কিয়ারা সিংহানিয়া, ভারতের অন্যতম বৃহৎ চিকিৎসা প্রতিষ্ঠান সিংহানিয়া বায়োমেডিক্যালসের একমাত্র উত্তরাধিকারী। শত কোটি টাকার ব্যবসা, প্রাইভেট হাসপাতাল আর এমন এক বিলাসবহুল জীবন যেখানে তার কোনো ইচ্ছে অপূর্ণ থাকার উপায় ছিল না। আজ সে তার বন্ধুদের নিয়ে দুবাই যাচ্ছিল একটি ফ্যাশন উইকে যোগ দিতে, এবং তার আগে হোটেলের লাঞ্চ করতে এসেছিল। আর ঠিক তখনই কিয়ারার চোখ পড়ল দরজার বাইরে দাঁড়িয়ে থাকা রোহনের ওপর। এরপর যে ঘটনাটি ঘটল তার রোহনের জীবনের সবচেয়ে চরম অপমাননার স্মৃতি হয়ে রইল। কিয়ারা সিংহানিয়া এই নামটা দিল্লির পেজ 3 পার্টিগুলোতে একটা আলাদা ব্র্যান্ড। হাসপাতাল, ফার্মাসিউটিক্যালস এবং আধুনিক মেডিকেল যন্ত্রপাতির ব্যবসায় তাদের পরিবারের একচেটিয়া রাজত্ব। ছোটবেলা থেকে সে সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছে। অর্থ, প্রতিপত্তি আর ক্ষমতার দম্ভ তাকে এমন এক জগতে বন্দী করেছিল যেখানে সাধারণ মানুষের কোনো মূল্য ছিল না। আজ সে তার দুই ঘনিষ্ঠ বান্ধবী স্নেহা এবং পূজার সাথে ছুটি কাটাতে বেরিয়েছিল। তিনজনেরই চালচলন আর সাজ পোশাকে অহংকারের ছোঁয়া। কিয়ারা পরেছিল সেই গাঢ় নীল রঙের ডিজাইনের ড্রেস, যার সাথে ম্যাচিং করা হীরের নেকলেস। তার হাতের ব্যাগটার দামই প্রায় 20 লাখ টাকা। পেছনের বডিগার্ড রাহুল অত্যন্ত সতর্কতার সাথে তাদের সুরক্ষা দিচ্ছিল। স্নেহা চারপাশটা দেখে বিরক্তি প্রকাশ করে বলল, কিয়ারা, তোর বাবার প্রাইভেট চপারে গেলে কি হতো? এই হোটেলের লবিতে কত সাধারণ মানুষের ভিড়, আমার একদম ভালো লাগছে না। কিয়ারা নিজের সানগ্লাসটা একটু নামিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, আরে চপার তো সব সময়ই ব্যবহার করি, মাঝে মাঝে কমার্শিয়াল ফ্লাইটের ফার্স্ট ক্লাসে যাওয়ার মজাই আলাদা। আর ভ্যাসেভি লাউঞ্জটা তো আমরা বুক করেই রেখেছি। পূজা খিলখিল করে হেসে উঠল, তোর জীবনটা সত্যি স্বপ্নের মতো, তুই তো দিল্লির আসল কুইন। কিয়ারার মুখে একটা আত্মতৃপ্তির হাসি ফুটে উঠল। কুইন কেন বলছিস? এমপ্রেস বল। দুবাই পৌঁছে আগে ওই এক্সক্লুসিভ ফ্যাশন শোটা দেখব, তারপর স্কাই ডাইভিং আর শপিং। এই বোরিং শহর থেকে কিছুদিন দূরে গিয়ে নিজের মতো করে বাঁচতে চাই। তিনজনে হাসতে হাসতে হোটেলের বাইরে বেরোনোর দরজার দিকে পা বাড়ালো। সাধারণ মানুষ তাদের আভিজাত্য দেখে আপনা থেকেই রাস্তা ছেড়ে দিচ্ছিল, কেউ ভয়ে, কেউ বা বিস্ময়ে। ঠিক সেই মুহূর্তে কিয়ারা হাত থেকে তার গাড়ির চাবির রিংটা মাটিতে পড়ে গেল। সে বিরক্ত হয়ে নিচে তাকাতেই দেখল রিংটা গড়িয়ে সোজা পার্কিং লটে দাঁড়িয়ে থাকা এক যুবকের পায়ের কাছে গিয়ে থেমেছে।
যুবকটি আর কেউ নয়, রোহন। রোহন চাবিটা কুড়িয়ে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো এবং কিয়ারার দিকে বাড়িয়ে দিল। তার চোখে কোনো ভয় বা হীনমন্যতা ছিল না, কেবল সাহায্য করার আন্তরিকতা ছিল। সে অত্যন্ত মার্জিত গলায় বলল, ম্যাম, আপনার চাবিটা। ব্যাস, এই একটি কথাই যেন আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটাল। কিয়ারা চোখের চশমাটা পুরোপুরি খুলে রোহানকে আপাদ মস্তক স্ক্যান করল। তার নজর আটকে গেল রোহানের বিবর্ণ ইউনিফর্ম, ফাটা জুতো আর ঘামে ভেজা মুখটার ওপর। তার ঠোঁটের কোণে এক পৈশাচিক হাসি ফুটে উঠল। ও মাই গড! কিয়ারা এতটাই জোরে চিৎকার করে উঠল যে লবির বাইরের সবাই তার দিকে তাকাল। জাস্ট লুক অ্যাট দিস ভিখারি! স্নেহা এবং পূজা প্রথমে কিয়ারার দিকে, তারপর রোহানের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল। পূজা মুখে হাত চাপা দিয়ে বলল, কিয়ারা, তুই ওর গলা শুনলি? ম্যাম, আপনার চাবিটা। মনে হচ্ছে কোনো বস্তির ছেলে ইংরেজি সিনেমায় ডায়লগ দিচ্ছে। স্নেহাও তাল মেলালো, একদম ঠিক। আর ওর জামাটা দেখ, মনে হয় গত 1 মাস ধরে কাচেনি। কি দুর্গন্ধ! রোহান একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার হাতের মুঠো শক্ত হয়ে এলো। বুকের ভেতর অপমানের আগুন জ্বলে উঠলেও সে দাঁতে দাঁত চেপে রাগ সামলাল। সে জানত পেটের দায়ে খেটে খাওয়া মানুষদের সবচেয়ে বড় ঢাল হল তাদের ধৈর্য। কিন্তু কিয়ারা এই নীরবতাকে তার দুর্বলতা ভেবে আরও মজা পেল। সে রোহানের মুখের কাছে এগিয়ে গিয়ে তীব্র শ্লেষের সাথে বলল, কিরে, 5 স্টার হোটেলে গাড়ি পার্কিংয়ের কাজ করছিস? কি ভেবেছিলি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদিন এই হোটেলের মালিক হয়ে যাবি? স্নেহা এবং পূজার হাসির শব্দ আরও তীব্র হল। আশেপাশে দাঁড়ানো অন্যান্য গেস্টরাও কৌতূহল নিয়ে ব্যাপারটা দেখতে লাগল। কেউ কেউ কিয়ারার কথায় সায় দিল, আবার কেউ রোহানের এই অসহায় অবস্থা দেখে মুখ ঘুরিয়ে নিল। কিন্তু প্রতিবাদ করার সাহস কেউ দেখাল না। রোহান মাথা নিচু করে নিল। সে চাইলে নিজের ডিগ্রির কথা বলে এই অহংকারী মেয়েটার মুখ চিরতরে বন্ধ করে দিতে পারত, কিন্তু চাকরিটা হারালে কাল তার বোনের ওষুধ কেনার টাকা জুটবে না। তাই সে নিরুপায় হয়ে সব অপমান গায়ে মেখে নিল। কিয়ারা তৎক্ষণাৎ নিজের লেটেস্ট মডেলের আইফোনটা বের করল। তার মাথায় একটা বিকৃত বিনোদনের চিন্তা এলো। দাঁড়া, এই অ্যান্টিক পিসটার একটা ভিডিও বানাই। সে ফোনটা রোহানের মুখের দিকে তাক করে রেকর্ডিং শুরু করল। ভিডিওতে সে ধারাভাষ্য দিতে শুরু করল, গাইজ দেখো, দিল্লির 5 স্টার হোটেলের এই ভিআইপি ভ্যালেট বয়কে। ওর ফাটা জুতো আর এই সস্তার পোশাকটা একবার দেখো, রিয়েল ফেস অফ পভার্টি। তোমাদের যাদের মনে হয় যে লাইফটা টাফ, তারা একবার একে দেখে নিও। অন্তত তোমাদের গায়ে পরিষ্কার জামা তো আছে। স্নেহা হাততালি দিয়ে বলে উঠল, পারফেক্ট কিয়ারা, এটা ইনস্টাগ্রামে রিল করে দে, ভাইরাল হবেই। অবশ্যই, কিয়ারা হাসতে হাসতে বলল এবং 5 স্টার ব্যাগার্স হ্যাশট্যাগ দিয়ে ভিডিওটা ইনস্টাগ্রামে আপলোড করে দিল। ক্যাপশনে জুড়ে দিল, যখন তুমি লাক্সারিতে বাঁচো তখন এমন অদ্ভুত প্রাণীদের দেখে বোঝা যায় পৃথিবীটা কত বৈচিত্র্যময়। রোহনের চোখ দুটো জলে ভরে উঠল, কিন্তু সে অত্যন্ত সন্তর্পণে চোখের জল লুকিয়ে নিল। চাবিটা পাশের ডেস্কে রেখে সে নিজের ডিউটি পোস্টের দিকে ফিরে গেল। ঠিক সেই সময় সেখানে উপস্থিত এক বৃদ্ধ দম্পতি ঘটনাটা লক্ষ্য করেছিলেন। বৃদ্ধা মহিলাটি অত্যন্ত ব্যথিত হয়ে তার স্বামীকে বললেন, দেখেছ, মেয়েটার এতটুকু শিক্ষা নেই, একটা গরিব ছেলেকে নিয়ে এভাবে প্রকাশ্যে মজা করছে। বৃদ্ধ ভদ্রলোক আর থাকতে না পেরে কিয়ারাকে উদ্দেশ্য করে বললেন, মা। কিয়ারা বিরক্ত হয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো, কি ব্যাপার, আপনি আবার কে? মা, জীবনে কারো অসহায়ত্ব নিয়ে কখনো উপহাস করো না। সময়ের চাকা খুব অদ্ভুত। কাল হয়তো এই ছেলেটাই এমন কোনো জায়গায় পৌঁছবে যেখানে তুমি তার নাগালও পাবে না। কিয়ারা তাচ্ছিল্যের সাথে হেসে উঠল, আঙ্কেল, আপনার বয়স হয়েছে তাই জ্ঞান দিচ্ছেন। এই ভ্যালেট বয় আমার উপরে যাবে? আমি কিয়ারা সিংহানিয়া, আর ও হলো স্রেফ একটা। সে বাক্যটা শেষ না করেই এমন একটা ভঙ্গি করল যেন গায়ের কোনো নোংরা পোকা তাড়াচ্ছে। বৃদ্ধ দম্পতি হতাশায় মাথা নেড়ে নিজেদের গন্তব্যের দিকে এগিয়ে গেলেন। কিয়ারা চশমাটা আবার চোখে গলিয়ে বন্ধুদের বলল, চল এবার, ফ্লাইট মিস হয়ে যাবে। এই রাস্তার ভিখারির জন্যে আমি আমার মুড নষ্ট করতে চাই না। তিনজনে হাসতে হাসতে গাড়ির দিকে এগিয়ে গেল। যাবার আগে কিয়ারা একবার পেছন ফিরে রোহনকে দেখল, যে তখন একটি পিলারের আড়ালে দাঁড়িয়ে নিজের চোখের জল মুছছিল। কিয়ারার মুখে তখনও সেই জয়ের অহংকার স্পষ্ট ছিল। কিছুক্ষণ পর কিয়ারা দুবাইগামী ফ্লাইটের বিজনেস ক্লাসে বসে শ্যাম্পেন খাচ্ছিল। সে ফোন খুলে দেখল তার ওই ভিডিওতে লক্ষ লক্ষ ভিউ আর হাজার হাজার লাইক পড়েছে।
কমেন্ট বক্সে সবাই রোহনকে নিয়ে ট্রোল করছে। কিয়ারা অত্যন্ত তৃপ্তির হাসি হেসে সিটে গা এলিয়ে দিল। সে ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেনি যে এই সামান্য কয়েক মিনিটের আনন্দ আর অহংকার ঠিক 7 দিন পর তার নিজের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডিতে পরিণত হতে চলেছে। আর যখন বাস্তব সত্যটা তার সামনে এসে দাঁড়াবে, তখন তার কোটি টাকার দম্ভ এক লহমায় মাটিতে মিশে যাবে। সন্ধ্যা 7টা বেজে গেছে। রোহনের ডিউটি শেষ। সে হোটেলের বেসমেন্টে গিয়ে নিজের মেরুন ইউনিফর্মটা বদলে একটা পুরনো সাধারণ শার্ট আর ট্রাউজার্স পরে নিল। শার্টের কলারটা ঘামে আর ময়লায় দাগ হয়ে গেছে। সে সেই ক্ষয়ে যাওয়া জুতোজোড়া পায়ে দিয়ে স্টাফ এক্সিট দিয়ে বাইরে বেরিয়ে এলো। বাইরের পৃথিবীতে তখন দিল্লির ব্যস্ত সন্ধ্যার রূপ। চারিদিকে গাড়ির হর্ন, মানুষের ভিড় আর তীব্র কোলাহল। কিন্তু রোহনের কানে এসব কিছুই পৌঁছচ্ছিল না। তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল কিয়ারার সেই ব্যঙ্গাত্মক হাসি, সেই কদর্য ভাষার আক্রমণ আর মোবাইল ফোনের লেন্স, যা তার দারিদ্র্যকে জনসমক্ষে নিলামে তুলেছিল। সে ভিড় ঠেলে লোকাল বাসে চেপে পাহাড়গঞ্জের দিকে রওনা দিল। এই এলাকাটা দিল্লির চাকচিক্যের সম্পূর্ণ বিপরীত। এখানে কোনো গ্ল্যামার নেই, বড় বড় ইমারত নেই, আছে শুধু গলিঘুজি, উপচে পড়া আবর্জনা আর স্যাঁতসেঁতে পরিবেশ। বাতাস এখানে দূষিত আর দম বন্ধ করা। টিমটিম করে জ্বলা স্ট্রিট লাইটের আলোয় সবকিছু কেমন ম্রিয়মান দেখাচ্ছিল। রোহন বাস থেকে নেমে একটি ছোট পাড়ার দোকান থেকে 1 প্যাকেট সস্তা ব্রেড আর একটু দুধ কিনল। তার মানিব্যাগে তখন অবশিষ্ট মাত্র 100-2 টাকা। বোনের চিকিৎসার ওই বিশাল টাকার অঙ্কটা জোগাড় করার কোনো পথই তার জানা ছিল না। অন্ধকার গলি পেরিয়ে নিজের ঘরের দরজা খুলতেই তার নাকে ওষুধের কড়া গন্ধে ধাক্কা লাগল। 10x10 একটা স্যাঁতসেঁতে ঘর, এক কোণে একটা কেরোসিন স্টোভ আর অন্য পাশে একটা ভাঙা তক্তপোষ। দেওয়ালে ফাটল ধরেছে আর সিলিং ফ্যানটা অদ্ভুত একটা শব্দ করে ঘুরছে। সেই তক্তপোষের ওপর শুয়েছিল তার আদরের ছোট বোন রিয়া। রিয়ার বয়স সবে 19, কিন্তু রোগের প্রকোপে তাকে দেখলে মনে হয় যেন কোনো কঙ্কালসার বৃদ্ধা। গায়ের রং ফ্যাকাশে, চোখের কোটর বসে গেছে, কিন্তু এত যন্ত্রণার মাঝেও তার মুখে একটা অদ্ভুত প্রশান্তি লেগে থাকত। সে জানত তার দাদা তাকে কতটা ভালোবাসে। দাদা, তুই ফিরেছিস? রিয়া দুর্বল গলায় ডেকে উঠল এবং পাশ ফেরার চেষ্টা করল। রোহন তাড়াতাড়ি গিয়ে বোনের মাথায় হাত রাখল। হ্যাঁ রে পাগলি, আজ কেমন আছিস তুই? আমি একদম ফিট আছি দাদা, তুই খামোখা এত চিন্তা করিস। রিয়া স্বভাবসুলভ ভঙ্গিতে মিথ্যে বলল। রোহন জানত যে রিয়া তার কষ্ট লুকোনোর চেষ্টা করছে, কিন্তু সেও ধরা দিল না। দুজনেই দুজনের ভালোবাসার খাতিরে প্রতিদিন এই মিথ্যের অভিনয়টা করে যেত। রিয়া, আজ তো তোর চেক আপ ছিল না? ডাক্তারবাবু কি বললেন? রুটির প্যাকেটটা খুলতে খুলতে জিজ্ঞেস করল। বলেছেন আগের চেয়ে অনেক ইমপ্রুভ করেছে, চিন্তার কিছু নেই। রিয়া ম্লান হাসল। আর তোর রিসার্চ ল্যাবের কাজ কেমন চলছে বল? নতুন কোনো প্রজেক্ট পেলি? রোহনের বুকটা ধক করে উঠল। বোনকে সে বলে রেখেছে যে সে একটি প্রাইভেট ল্যাবের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করে। এই মিথ্যেটা তাকে প্রতিদিন বলতে হয় শুধুমাত্র বোনের মানসিক শান্তির জন্য। হ্যাঁ রে, খুব ভালো চলছে। আজ তো ল্যাবের হেড আমার খুব প্রশংসা করলেন, বললেন, রোহন, তোমার কাজ দেখে আমি মুগ্ধ। রোহন শুকনো হাসি হেসে বলল, আমি তো জানি আমার দাদা একদিন মস্ত বড় বিজ্ঞানী হবে। রিয়া গর্বের সাথে বলল এবং রোহনের হাতটা নিজের গালের সাথে চেপে ধরল। বাবা মা থাকলে আজ কত খুশি হতেন। রোহনের চোখের কোণ চিকচিক করে উঠল। সে কোনো কথা না বলে চুপ করে বোনের পাশে বসে রইল। রাত অনেক গভীর হয়েছে। রিয়া ঘুমিয়ে পড়ার পর রোহন নিজের ভাঙাচড়া ট্রাঙ্ক থেকে তার পুরনো ল্যাপটপটা বের করল। ল্যাপটপের ব্যাটারি পুরোপুরি নষ্ট, তাই সরাসরি প্লাগে গুজে কাজ করতে হয়। কিবোর্ডের বেশ কিছু বাটন কাজ করে না, কিন্তু এই যন্ত্রটাই ছিল রোহনের স্বপ্নের বাহন। সে ল্যাপটপ চালু করে নিজের তৈরি সফটওয়্যারটা ওপেন করল। প্রজেক্টের নাম হার্টসিঙ্ক AI। এটি একটি যুগান্তকারী মেডিকেল সফটওয়্যার। এর উদ্দেশ্য ছিল অত্যন্ত কম খরচে এবং বিনা টেস্টে গ্রামের সাধারণ রোগীর প্রাথমিক কার্ডিয়াক অ্যানালিসিস করা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এই সিস্টেম রোগীর সিমটম আর সাধারণ নাড়ির স্পন্দন থেকে হার্টের ব্লকেজ বা পেসমেকারের সমস্যা নিখুঁতভাবে ধরতে পারে। গত 10 মাস ধরে রোহন নাওয়া খাওয়া ভুলে এই প্রজেক্টের কোডিং করেছে। তার একমাত্র লক্ষ্য ছিল রিয়ার মতো আর কোনো অসহায় রোগীকে যেন অর্থাভাবে চিকিৎসার অভাবে মরতে না হয়। আজ সে তার সফটওয়্যারের ফাইনাল বাগ ফিক্সিং করছিল।
স্ক্রিনের দিকে তাকিয়ে তার আঙুলগুলো জাদুর মতো কিবোর্ডে খেলছিল। পাশে রাখা জলের গ্লাসটা কখন গরম হয়ে গেছে তার খেয়ালও ছিল না। সে এমন এক জগতে মগ্ন ছিল যেখানে কিয়ারা নেই, কোনো অপমান নেই, কোনো দারিদ্র্য নেই, আছে শুধু এক বুক আশা আর স্বপ্ন। হঠাৎ ল্যাপটপের স্ক্রিনের কোণে একটা ইমেল পপ আপ ভেসে উঠল। রোহন অনমনা হয়েই সেটা খুলল। ইমেলের সাবজেক্ট লাইনটা দেখেই তার হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সাবজেক্ট ছিল ইন্টারভিউ কল লেটার। সে দ্রুত ইমেলের বডিতে চোখ বোলালো। সেখানে লেখা ছিল, ডিয়ার মিস্টার রোহন চ্যাটার্জি, আপনার সাবমিট করা প্রজেক্ট প্রপোজাল হার্টসিঙ্ক এআই আমাদের R&D টিম গভীরভাবে পর্যালোচনা করেছে। আমরা আপনাকে জানাতে অত্যন্ত আনন্দিত যে আপনার প্রজেক্টটি আমাদের শর্ট লিস্টে জায়গা করে নিয়েছে। অনুগ্রহ করে আগামীকাল সকাল 10:30টায় আমাদের হেড অফিসে চূড়ান্ত ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হবেন। ধন্যবাদ। আনতে HR ডিপার্টমেন্ট, সিংহানিয়া বায়োমেডিক্যাল লিমিটেড। রোহন মেসেজটা একবার, দুবার, 3বার পড়ল। তার নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না। সপ্তাহখানেক আগে চরম হতাশার এক রাতে সে গুগলে সার্চ করে দেশের সেরা বায়োটেক কোম্পানিগুলোর পোর্টালে নিজের প্রজেক্টের ডেমো সাবমিট করেছিল। তার কোনো আশাই ছিল না যে সেখান থেকে ডাক আসবে, আর আজ সেই ডাক এসেছে। রিয়া, রিয়া দেখ! রোহন উত্তেজনায় প্রায় চিৎকার করে উঠতে যাচ্ছিল, কিন্তু পরক্ষণেই মনে পড়ল বোন ঘুমাচ্ছে। সে নিজের আবেগ চেপে রেখে চেয়ারেই বসে রইল। তার চোখ দিয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ল। হে ঈশ্বর, তুমি অবশেষে আমার ডাক শুনেছ, সে বিড়বিড় করে বলল। কিন্তু হঠাৎ তার নজর আটকে গেল কোম্পানির নামটার ওপর, সিংহানিয়া বায়োমেডিক্যালস। নামটা খুব চেনা মনে হচ্ছে। সে তড়িঘড়ি করে গুগলে কোম্পানির নামটা সার্চ করল। স্ক্রিনে কোম্পানির চেয়ারম্যান আদিত্য সিংহানিয়ার ছবি ফুটে উঠল, আর ঠিক তার পাশেই দাঁড়িয়ে আছে তার মেয়ে। ছবিটা দেখামাত্র রোহনের শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। এ তো সেই মেয়েটা। হ্যাঁ, এই তো সেই অহংকারী কিয়ারা সিংহানিয়া। রোহনের মনে হলো যেন তার মাথায় বাজ পড়ল। এটা কি কাকতালীয়, নাকি ঈশ্বরের কোনো নিষ্ঠুর পরীক্ষা? যে মেয়েটা আজ সকালে তাকে সবার সামনে ভিখারি বলে অপমান করেছে, তারই বাবার কোম্পানিতে তাকে কাল ইন্টারভিউ দিতে হবে। রোহনের মনের মধ্যে তুমুল দ্বন্দ্ব শুরু হলো। তার কি সেখানে যাওয়া উচিত? যে পরিবারের মেয়ে তাকে এত নিচু চোখে দেখে, সেখানে গিয়ে কি সে নিজের সম্মান ধরে রাখতে পারবে? কিন্তু ঠিক তখনই তার কানে ভেসে এলো রিয়ার ঘুমের ঘোরে করা যন্ত্রণাদায়ক গোঙানি। রোহন একটা গভীর শ্বাস নিল। সে সিদ্ধান্ত নিয়ে ফেলল, তাকে ইন্টারভিউ দিতে যেতেই হবে, তার বোনের জন্য। পরদিন সকালে সূর্য ওঠার আগেই রোহন তৈরি হতে শুরু করল। সারা রাত তার চোখে এক ফোঁটা ঘুম ছিল না। একদিকে রিয়ার চিকিৎসার জন্য টাকার চিন্তা, অন্যদিকে কিয়ারার সেই তাচ্ছিল্য ভরা হাসি। কিন্তু রোহন প্রতিজ্ঞা করেছিল সে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে ছাড়বে। সে তার ট্রাঙ্ক থেকে তার একমাত্র ইস্ত্রি করা পরিষ্কার শার্টটা বের করল, একটা সাদা শার্ট আর কালো ট্রাউজার্স। শার্টের হাতা একটু ছোট হয়ে গেছে, কিন্তু এছাড়া তার কাছে ভালো কোনো পোশাক ছিল না। সে নিজের জুতো জোড়া সযত্নে পরিষ্কার করে পায়ে গলিয়ে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখল। আজ তাকে কোনো ভ্যালেট বয় মনে হচ্ছে না, বরং একজন দৃঢ় প্রতিজ্ঞ গবেষক মনে হচ্ছে। রোহন চুল আছড়ে নিয়ে মনে মনে বলল, ঈশ্বর, আজ আমাকে খালি হাতে ফেরাও না। রিয়া ততক্ষণে জেগে উঠেছে। সে অবাক হয়ে দাদাকে দেখতে লাগল। দাদা, আজ তুই এত সেজেগুজে কোথায় যাচ্ছিস? ল্যাবে তো তুই ক্যাজুয়াল পরেই যাস। রোহন হেসে বলল, আজ আমার একটা খুব বড় ইন্টারভিউ আছে রে। যদি এটা ক্র্যাক করতে পারি, তবে আমাদের সব দুঃখ ঘুচে যাবে। ইন্টারভিউ? কেন? তোর বর্তমান চাকরিটা তো ভালোই। রিয়া ভ্রু কুচকে জিজ্ঞেস করল। হ্যাঁ, কিন্তু এটা আরও অনেক বড় অপরচুনিটি। তুই শুধু প্রার্থনা কর। রোহন বোনের কপালে একটা চুমু খেয়ে বেরিয়ে পড়ল। রিয়া হাত জোড় করে ঈশ্বরের কাছে তার দাদার সাফল্যের জন্য প্রার্থনা করতে লাগল। দিল্লির মেট্রোর ভিড় ঠেলে যখন রোহন গন্তব্যে পৌঁছাল, তখন সে ঘামে ভিজে গেছে। সিংহানিয়া বায়োমেডিক্যালসের হেড অফিস গুরগাঁওয়ের সাইবার সিটিতে অবস্থিত। বিশাল এক কাঁচের বহুতল, যা আধুনিকতার চরম নিদর্শন। ভবনের বাইরে বিশাল হরফে লেখা, সিংহানিয়া বায়োমেডিক্যালস, ইনোভেটিং লাইফ। রোহন বুক ভরে শ্বাস নিয়ে ভেতরে প্রবেশ করল। লবিটা এতটাই বিশাল যে তার গতকালের 5 স্টার হোটেলের লবিটাকেও এর কাছে ম্লান মনে হচ্ছিল। রিসেপশনে গিয়ে সে নিজের নাম জানালো। রিসেপশনিস্ট মেয়েটা তার সাদামাটা পোশাক দেখে প্রথমে একটু ভ্রু কুচকালো, কিন্তু সিস্টেমের নাম চেক করে অত্যন্ত নম্রভাবে বলল, ইয়েস স্যার, আপনার নাম আছে। প্লিজ টেক দি এলিভেটর টু দ্য 9th ফ্লোর। বোর্ডরুম 3টে আপনার ইন্টারভিউ। রোহন লিফটে উঠল।
চারপাশের কর্পোরেট পরিবেশে স্যুট বুট পরা মানুষদের মাঝে নিজেকে তার বড্ড বেমানান লাগছিল, কিন্তু তার মনের জোর ছিল অটুট। নবম তলায় পৌঁছানোর পর তাকে একটি বিলাসবহুল ওয়েটিং এরিয়ায় বসাতে দেওয়া হলো। কিছুক্ষণ পর তাকে বোর্ডরুমে ডাক পড়ল। বোর্ডরুমটা ছিল অত্যাধুনিক। বিশাল ডিম্বাকার টেবিলের চারপাশে বেশ কয়েকজন অভিজ্ঞ চেহারার মানুষ বসে আছেন, আর একেবারে মাঝখানের চেয়ারে বসে আছেন আদিত্য সিংহানিয়া স্বয়ং। গায়ে দামি ইটালিয়ান স্যুট, চোখে তীক্ষ্ণ দৃষ্টি, আর ব্যক্তিত্বে এক অদ্ভুত গাম্ভীর্য। রোহন ভেতরে ঢুকে নম্রভাবে বলল, গুড মর্নিং স্যার। আদিত্য সিংহানিয়া রোহনের দিকে তাকিয়ে হালকা হাসলেন। গুড মর্নিং ইয়াং ম্যান, প্লিজ টেক এ সিট। রোহন চেয়ারে বসার পর আদিত্য তার সামনের ফাইলটা খুললেন। রোহন চ্যাটার্জি, আইআইটি দিল্লি থেকে মাস্টার্স, গোল্ড মেডেলিস্ট। ইমপ্রেসিভ, ভেরি ইমপ্রেসিভ। তিনি চশমাটা একটু ঠিক করে বললেন, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, এত ব্রিলিয়েন্ট একাডেমিক রেকর্ড থাকা সত্ত্বেও গত 1 বছর ধরে তোমার প্রোফাইলে কোনো প্রফেশনাল এক্সপিরিয়েন্স নেই কেন? তুমি তো চাইলে দেশের সেরা ল্যাবগুলোতে কাজ করতে পারতে। রোহন এক ঢোক গিলল। তার চোখের সামনে ভেসে উঠল সেই পার্কিং লট আর গাড়ির চাবিগুলো। কিন্তু সে মিথ্যে বলল না। স্যার, আমার পরিবারে একটা বড় ক্রাইসিস এসেছিল। আমার ছোট বোন সিভিয়ার হার্ট পেশেন্ট। ও ট্রিটমেন্টের জন্য আমাকে দিল্লিতেই থাকতে হতো, এবং ইমার্জেন্সি ক্যাশের জন্য আমাকে এমন কিছু কাজ করতে হয়েছে যা আমার প্রফেশনের সাথে যুক্ত নয়। আমি আমার ক্যারিয়ারের চেয়ে আমার বোনের জীবনকে বেশি প্রাধান্য দিয়েছি। আদিত্য সিংহানিয়া রোহনের চোখের দিকে তাকিয়ে রইলেন। সেখানে তিনি এমন এক সততা দেখতে পেলেন যা আজকের দিনের কর্পোরেট দুনিয়ায় বিরল। আই সি। আদিত্য গম্ভীরভাবে বললেন, ওকে, লেটস টক অ্যাবাউট ইউর প্রজেক্ট, হার্ট সিঙ্ক এআই। এই আইডিয়াটা তোমার মাথায় কি করে এলো? রোহনের চোখের দৃষ্টি এবার বদলে গেল। এটা তার চেনা ময়দান। স্যার, আমার বোনের চিকিৎসার সুবাদে আমাকে বিভিন্ন সরকারি হাসপাতালে দিনের পর দিন কাটাতে হয়েছে। আমি দেখেছি গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা রোগীরা শুধু একটা ইসিজি বা ইকোকার্ডিওগ্রাম করার জন্য কিভাবে ধুকে ধুকে মরে। আমার এই এআই ডিভাইসটা যে কোনো সাধারণ স্মার্টফোনের সাথে কানেক্ট করে পেশেন্টের ভাইটালস অ্যানালাইজ করতে পারে। এর জন্য কোনো এক্সপেন্সিভ মেশিনারির দরকার নেই। এটা গরিব মানুষের জন্য একটা লাইফ সেভার হতে পারে। বোর্ডের চিফ মেডিকেল অফিসার অত্যন্ত কৌতূহলী হয়ে উঠলেন। সাউন্ডস প্রমিসিং, ক্যান ইউ শো আস আ ডেমো? রোহন তার পুরনো ল্যাপটপটা বের করে প্রজেক্টরে কানেক্ট করল। পরবর্তী 20 মিনিট সে এমন সাবলীল আর কনফিডেন্টভাবে তার প্রজেক্টের প্রেজেন্টেশন দিল যে পুরো বোর্ডরুম মন্ত্রমুগ্ধের মতো শুনতে লাগল। তার কোডিংয়ের দক্ষতা আর মেডিকেল ডেটা অ্যানালিসিসের লজিক ছিল নিখুঁত। প্রেজেন্টেশন শেষ হওয়ার পর বোর্ডরুমে পিন পতন নীরবতা। আদিত্য সিংহানিয়া তার চিফ মেডিকেল অফিসারের দিকে তাকালেন। হোয়াট ডু ইউ থিঙ্ক ডক্টর? ডক্টর মাথা নেড়ে প্রশংসার সুরে বললেন, স্যার, দিস ইজ রেভলিউশনারি। গত 1 দশকে আমি এত স্ট্রং এবং ফিজিবল অ্যালগোরিদম দেখিনি। এই ছেলেটা একটা জিনিয়াস। আদিত্য সিংহানিয়া চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। রোহনও ঘাবড়ে গিয়ে দাঁড়িয়ে পড়ল। আদিত্য রোহনের দিকে হাত বাড়িয়ে দিয়ে বললেন, ওয়েলকাম টু সিংহানিয়া বায়োমেডিক্যালস রোহন। আজ থেকে তুমি আমাদের R&D ডিপার্টমেন্টের হেড, আর তোমার প্রজেক্টটা আমরা ইমিডিয়েটলি ফান্ড করব। রোহনের মনে হল তার চারপাশটা যেন ঘুরছে। স্যার, আমি বুঝতে পারছি না কি বলবো। বলার কিছু নেই, আদিত্য মুচকি হেসে বললেন। তোমার স্যালারি প্যাকেজ হবে 25 লাখ টাকা পার অ্যানাম। আর হ্যাঁ, তোমার বোনের ট্রিটমেন্টের সম্পূর্ণ দায়িত্ব আজ থেকে কোম্পানির। আমাদের বেস্ট কার্ডিওলজিস্ট তাকে দেখবেন। রোহনের 2 চোখ বেয়ে অঝরে জল নামতে শুরু করল। সে আবেগ ধরে রাখতে না পেরে আদিত্য সিংহানিয়ার পা ছুঁয়ে প্রণাম করল। স্যার, আপনি আমাকে জীবন দান করলেন। আদিত্য তাকে টেনে তুলে বুকে জড়িয়ে ধরলেন। যোগ্য মানুষের কদর করাটাই আমার কাজ, মাই বয়। বোর্ডরুমের সবাই করতালি দিয়ে উঠল। রোহনের মনে হচ্ছিল সে যেন স্বপ্ন দেখছে। আদিত্য তখন বললেন, রোহন, আগামী সপ্তাহে আমার মেয়ে দুবাই থেকে ফিরছে। ও কোম্পানির ডিরেক্টর বোর্ডে আছে। আমি চাই তুমি ওর সাথে তোমার প্রজেক্টটা কোঅর্ডিনেট করো। মেয়ে শব্দটা শুনতেই রোহনের আনন্দটা এক লহমায় উবে গেল। আপনার মেয়ে? হ্যাঁ, কিয়ারা সিংহানিয়া, আদিত্য গর্বের সাথে বললেন। রোহন কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলল, শিওর স্যার, আমি অবশ্যই কথা বলবো। রোহন যখন অফিস থেকে বেরোচ্ছে তখন তার বুকের ভেতর একটা অদ্ভুত অনুভূতি। লবিতে লাগানো আদিত্য আর কিয়ারার বিশাল পোর্ট্রেটটার দিকে তাকিয়ে সে একবার দীর্ঘশ্বাস ছাড়ল। তার জীবনটা এমন একটা মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে সাফল্য আর অপমান হাত ধরাধরি করে চলছে।
কিন্তু সে প্রস্তুত। সে জানে 7 দিন পর কিয়ারা যখন ফিরবে তখন পরিস্থিতি আর আগের মতো থাকবে না। 7টা দিন চোখের পলকে কেটে গেল। কিয়ারা দুবাই থেকে দিল্লিতে ফিরেছে। ফ্যাশন উইক আর শপিংয়ের পর তার অহংকার যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে। এয়ারপোর্ট থেকে বেরোনোর সময় তার পরনে ছিল লেটেস্ট গুচি কালেকশন আর চোখে প্রাডার গ্লাস। স্নেহা আর পূজাও তাকে সমানে পাল্লা দিয়ে স্টাইল মারছিল। দুবাই ওয়াজ ফ্যাব, কিন্তু দিল্লির এই ধুলো আর পলিউশন আমার একদম সহ্য হয় না। কিয়ারা নাক কুচকে বলল, তা ঠিক, কিন্তু তুই তো দিল্লির হার্ট থ্রব ইয়ার, তোর ওই রিলটা তো মিলিয়নের উপরে ভিউজ পেয়েছে। পূজা তাকে পাম্প দিল। কিয়ারা হেসে বলল, অফকোর্স, আমি যা ছুঁই তাই শোনা হয়ে যায়। বাইরে কোম্পানির মার্সিডিজ দাঁড়িয়েছিল। সে ড্রাইভারকে নির্দেশ দিল সোজা হেড অফিসে নিয়ে যেতে। সে সোশ্যাল মিডিয়ায় চেক করছিল না যে তার ওই ভ্যালেট বয়কে নিয়ে করা ভিডিওটার নিচে এখন কত মানুষ গালাগালি দিচ্ছে। সে শুধু নিজের লাইক কাউন্ট দেখেই বিভোর ছিল। অফিসে পৌঁছাতেই কিয়ারা তার রাজকীয় ভঙ্গিতে ভেতরে ঢুকল। স্টাফরা তটস্থ হয়ে তাকে সালাম জানাচ্ছিল। সে সোজা তার বাবার ক্যাবিনে গিয়ে ঢুকল। আদিত্য সিংহানিয়া ফাইলে সই করছিলেন। মেয়েকে দেখে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। মাই প্রিন্সেস ইজ ব্যাক। কিয়ারা ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। ড্যাড, আই মিসড ইউ সো মাচ। মিস করেছ, কিন্তু একটা ফোন করার সময় পাওনি, তাই না? আদিত্য অনুজোরে সুরে বললেন। ড্যাড প্লিজ, আমি তো ইভেন্ট নিয়ে খুব বিজি ছিলাম। আদিত্য হাসলেন। ঠিক আছে, বসো, তোমার সাথে একটা খুব সিরিয়াস ডিসকাশন আছে। কিয়ারা সোফায় বসে বিরক্তির সাথে বলল, আবার কি হলো ড্যাড? আমি জাস্ট ল্যান্ড করলাম। কিয়ারা, আমি তোমাকে আমাদের নতুন R&D হেডের সাথে মিট করাতে চাই। ছেলেটা একটা ওয়ান্ডা বয়। ওর তৈরি প্রজেক্ট আমাদের কোম্পানিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আমি চাই তুমি ওর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করো। কিয়ারা মুখ বাঁকালো। ড্যাড, ইউ নো আই হেট দিস টেকনিক্যাল স্টাফ। আমি বরং PR আর মার্কেটিংটা দেখি। নো কিয়ারা, তোমাকে বিজনেসটা কোর থেকে বুঝতে হবে। চলো, আমি নিজে তোমাকে আলাপ করিয়ে দিচ্ছি। আদিত্য কঠোর সুরে বললেন। অনিচ্ছা সত্ত্বেও কিয়ারা বাবার পিছু পিছু হাঁটা শুরু করল। করিডর পেরিয়ে তারা একটি সুসজ্জিত কেবিনের সামনে এসে দাঁড়াল। দরজার বাইরে নেম প্লেটে লেখা, রোহান চ্যাটার্জি, হেড অব R&D। দরজা খুলে আদিত্য ভেতরে ঢুকলেন। রোহান তার ডেস্কে বসে কাজ করছিল। পরনে একটা স্মার্ট ব্লু শার্ট আর গ্রে ট্রাউজার্স। তার চেহারায় এখন আর সেই ক্লান্ত ভ্যালেট বয়ের ছাপ নেই, বরং আছে একজন আত্মবিশ্বাসী লিডারের দীপ্তি। রোহান, মিট মাই ডটার কিয়ারা। আদিত্য পরিচয় করিয়ে দিলেন। রোহান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো এবং কিয়ারার দিকে তাকালো। কিয়ারার চোখ রোহানের মুখের ওপর পড়তেই তার পায়ের তলার মাটি যেন কেঁপে উঠল। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এই তো সেই ছেলেটা যাকে সে 1 সপ্তাহ আগে হোটেলের বাইরে জঘন্যভাবে অপমান করেছিল। কিয়ারার মুখে বিস্ময় আর তারপর একটা বিদ্রূপের হাসি ফুটে উঠল। সে সরাসরি বাবার দিকে তাকিয়ে বলে উঠল, ড্যাড, আর ইউ কিডিং মি? এটা আপনার R&D হেড? এ তো একটা রাস্তার ভিখারি। গত সপ্তাহে ইম্পিরিয়াল হোটেলের বাইরে এ আমার গাড়ি পার্ক করছিল। কেবিনের ভেতরের পরিবেশ মুহূর্তে থমথমে হয়ে গেল। আদিত্য সিংহানিয়ার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। রোহান একদম চুপ করে দাঁড়িয়ে রইল। তার চোখে কোনো রাগ ছিল না, ছিল এক অদ্ভুত প্রশান্তি। আদিত্য গম্ভীর গলায় বললেন, হোয়াট ননসেন্স আর ইউ টকিং অ্যাবাউট কিয়ারা? আমি সত্যি বলছি ড্যাড, এই দেখুন, আমি ওর ভিডিও বানিয়েছিলাম। এই যে ওর সেই ফাটা জুতো আর নোংরা ইউনিফর্ম। আপনি নিশ্চয়ই কোনো ফ্রডের পাল্লায় পড়েছেন ড্যাড। আদিত্যা সিংহানিয়া ভিডিওটা দেখলেন। তার হাত কাঁপতে শুরু করল। ভিডিওতে তার নিজের মেয়ের বলা প্রত্যেকটা অবমাননাকর শব্দ তার কানে বিষের মতো বিঁধতে লাগল। তিনি ফোনটা টেবিলে ছুঁড়ে ফেলে চিৎকার করে উঠলেন, স্টপ ইট কিয়ারা, জাস্ট শাট আপ। কিয়ারা চমকে দুপা পিছিয়ে গেল। সে কোনোদিন তার বাবাকে এতটা রেগে যেতে দেখেনি। আদিত্য রাগে থরথর করে কাঁপছিলেন। তুমি জানো তুমি কি করেছ? তুমি একজন জিনিয়াসকে, একজন স্ট্রাগলিং হিরোকে পাবলিকলি হিউমিলিয়েট করেছ। কিয়ারা আমতা আমতা করে বলল, ড্যাড, ও তো জাস্ট একটা ভ্যালিড বয়। জাস্ট আ ভ্যালিড বয়? আদিত্যের গলা ফেটে পড়ল। ওর ব্যাকগ্রাউন্ড জানো তুমি? ও IITর গোল্ড মেডেলিস্ট। ওর ছোট বোন মৃত্যুর সাথে লড়ছে, আর ও ট্রিটমেন্টের টাকা জোগাড় করার জন্য এই ছেলেটা নিজের সব ইগো বিসর্জন দিয়ে রাস্তায় দাঁড়িয়ে গাড়ি পার্ক করেছে। আর তুমি তোমার ওই সস্তা অহংকার দেখানোর জন্য ওর ভিডিও বানিয়েছ। কিয়ারার হাত থেকে তার 20 লাখ টাকার পার্সটা মেঝেতে খসে পড়ল। সে স্তম্ভিত হয়ে রোহানের দিকে তাকাল।
যে ছেলেটাকে সে ভিখারি বলেছিল সে আসলে তার চেয়ে 1000 গুণে বেশি শিক্ষিত এবং আত্মত্যাগী। ড্যাড, আমি রিয়েলি জানতাম না। কিয়ারার গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না। প্রবলেমটা এখানেই কিয়ারা। আদিত্য হতাশায় মাথা নাড়লেন। প্রবলেমটা এটা নয় যে তুমি ওর আইডেন্টিটি জানতে না। প্রবলেমটা হলো তুমি কোনো গরিব মানুষকে মানুষ বলেই মনে করো না। তোমার কাছে টাকাটাই সব। কিন্তু আজ আমি তোমাকে বলছি, এই ছেলেটার পায়ের নখের যোগ্য তুমি নও। কিয়ারার 2 চোখ পেয়ে জল নামতে শুরু করল। সে বাবার কাছে গিয়ে হাত ধরার চেষ্টা করল। ড্যাড প্লিজ, আমি ওর কাছে অ্যাপোলোজাইজ করে নেব। আমার কাছে নয়, ওর কাছে গিয়ে ক্ষমা চাও। তবে তার আগে একটা কথা শুনে রাখো। আদিত্য তার পকেট থেকে একটা লিগ্যাল ডকুমেন্ট বের করলেন। এটা আমার উইল। এতে আমার সমস্ত প্রপার্টি আর কোম্পানির মালিকানা তোমার নামে করা ছিল, কিন্তু আমি আজই এটা বদলে দেব। কিয়ারার চোখ কপালে উঠল। ড্যাড, আপনি এটা করতে পারেন না। আমি ডেফিনেটলি পারি এবং করব। আদিত্যের গলায় কোনো দায়া ছিল না। তুমি যদি রোহানের কাছে তোমার প্রায়শ্চিত্ত না করো, তবে আমার সমস্ত সম্পত্তি আমি চ্যারিটিতে ডোনেট করে দেব। তুমি এক কানা করিও পাবে না। কিয়ারা ধপ করে ফ্লোরে বসে পড়ল। তার মনে হলো তার গোটা পৃথিবীটা চুরমার হয়ে গেছে। সে হাউ হাউ করে কাঁদতে লাগল। ড্যাড, আপনি একজন বাইরের লোকের জন্য নিজের মেয়ের সাথে এমন করছেন? রোহন আমার কাছে বাইরের কেউ নয়। ও আমাকে শিখিয়েছে আসল সম্পদ কি। আসল সম্পদ হল মানবতা, যেটা তোমার মধ্যে বিন্দুমাত্র নেই। আদিত্য কঠিন গলায় বললেন। কিয়ারা মেঝেতে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। তার দম্ভ, আভিজাত্য সবকিছু একটা নোংরা কাগজের মতো ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তে কেবিনের পিনপতন নিস্তব্ধতা ভেঙে একটা শান্ত গলা ভেসে এলো। স্যার, এক্সকিউজ মি, কথাটা বলল রোহন। আদিত্য তার দিকে তাকালেন। রোহন ধীরে ধীরে এগিয়ে এসে বলল, স্যার, আমি চাই না আমার জন্য একজন বাবা তার মেয়ের সাথে সম্পর্ক নষ্ট করুক। কিয়ারা ম্যাম ভুল করেছেন ঠিকই, কিন্তু আমি তাকে এত বড় শাস্তি দিতে চাই না। আদিত্য অবাক হয়ে গেলেন। কিয়ারা চোখ তুলে রোহনের দিকে তাকালো। যে ছেলেটাকে সে সবার সামনে অপমান করেছে, সে আজ তাকে বাঁচানোর চেষ্টা করছে। রোহন শান্ত গলায় বলল, আমার বাবা মা আমাকে শিখিয়েছেন যে ক্ষমা করতে পারে সেই আসল বড়লোক। কিয়ারার মনে হলো কেউ যেন তার গালে সজোরে চর কষালো। রোহনের এই মহত্ব তাকে ভেতর থেকে কুকড়ে দিল। রোহন এবার কিয়ারার দিকে ফিরে তাকালো। কিয়ারা ম্যাম, আপনি জানতে চাইছেন তো আমি কি চাই? টাকা? না, আমার টাকার কোনো প্রয়োজন নেই। আদিত্য চুপচাপ দেখছিলেন। তাহলে তুমি কি চাও? কিয়ারা ভেজা গলায় জিজ্ঞেস করল। রোহন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি চাই আপনি আগামী 1 সপ্তাহ আমার সাথে কাজ করুন। কাজ মানে অফিসে? কিয়ারা অবাক হল। না, যে কাজটা আমি করতাম। আপনি আগামী 7 দিন প্রতিদিন ভোর 5টায় ওই ইম্পিরিয়াল হোটেলে যাবেন, ওই ভ্যালে পার্কিংয়ের ইউনিফর্ম পরবেন আর রোদে পুড়ে গেস্টদের গাড়ি পার্ক করবেন। কোনো এসি গাড়ি নয়, কোনো বডিগার্ড নয়, জাস্ট আপনি আর আপনার পরিশ্রম। কথাটা শুনে কিয়ারার চোখ ছানা বড়া হয়ে গেল। হোয়াট? আমি কিয়ারা সিংহানিয়া, আমি গাড়ি পার্ক করব? হ্যাঁ, করবেন। রোহনের গলায় কোনো রাগ ছিল না, শুধু একটা দৃঢ়তা ছিল। কারণ যতক্ষণ না আপনি নিজে ওই ঘাম আর ধুলোর মধ্যে দাঁড়াবেন, ততক্ষণ আপনি বুঝবেন না যে দারিদ্র কোনো ফ্যাশন ট্রেন্ড নয়, এটা একটা বেঁচে থাকার লড়াই। আর খেটে খাওয়া মানুষকে অপমান করাটা কত বড় পাপ, সেটা আপনাকে বুঝতে হবে। আদিত্য সিংহানিয়া রোহনের কথার মর্মার্থ বুঝতে পারলেন। তিনি কিয়ারার দিকে তাকিয়ে বললেন, দিস ইজ ইয়োর অনলি চান্স কিয়ারা। তুমি যদি এটা না করো, তবে উইল থেকে তোমার নাম চিরতরে মুছে যাবে। কিয়ারা বুঝতে পারল তার পালানোর কোনো রাস্তা নেই। সে কাঁদতে কাঁদতেই মাথা নেড়ে সম্মতি জানাল। ঠিক আছে, আমি করব। গুড, রোহন বলল। কাল সকাল 5টায় হোটেলের স্টাফ গেটে দেখা হবে। আর হ্যাঁ, কোনো মেকআপ নয়, কোনো ডিজাইনার পোশাক নয়। পরদিন ভোর 4টে। কিয়ারার চোখে এক ফোঁটা ঘুম নেই। সে নিজের বিশাল ওয়ার্ড্রোব খুলে সবচেয়ে সাধারণ একটা সুতির কুর্তি আর জিন্স বের করল। তার বুকটা ধুকধুক করছিল। সে নিজে ড্রাইভ করে হোটেলের দিকে রওনা হল। স্টাফ এন্ট্রেন্সে রোহন দাঁড়িয়েছিল। সে কিয়ারাকে একটা মেরুন ইউনিফর্ম ধরিয়ে দিয়ে বলল, এটা পরে আসুন। কিয়ারা ওয়াশরুমে গিয়ে যখন ইউনিফর্মটা পরল, আয়নায় নিজেকে দেখে তার চোখে জল চলে এলো। মেকআপহীন এক ক্লান্ত মেয়ে, যাকে দেখে চেনার উপায় নেই সে একজন বিলিয়নিয়ারের মেয়ে। পার্কিং লটে পৌঁছাতেই তার ডিউটি শুরু হল।
সকালের রোদ ধীরে ধীরে চড়া হচ্ছিল। কিয়ারা প্রথম কয়েকটা গাড়ির চাবি নিতে গিয়েই হাঁপিয়ে উঠল। ভারী এসইউভিগুলো পার্ক করতে গিয়ে তার হাত পা ব্যথা হয়ে গেল। দুপুরের দিকে কয়েকজন ইয়াং ছেলে তাকে দেখে চিনে ফেলল। আরে, এ তো কিয়ারা সিংহানিয়া না? এখানে কি করছে? তারা ফোন বের করে ছবি তুলতে শুরু করল। কিয়ারার লজ্জায় মাথা কাটা যাচ্ছিল। সে মুখ লুকাতে চাইছিল, কিন্তু রোহন এসে ছেলেগুলোকে ধমক দিয়ে সরিয়ে দিল। ম্যাম কাজে আছেন, প্লিজ ডিস্টার্ব করবেন না। কিয়ারা রোহনের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, আমার দ্বারা এসব হবে না রোহন, সবাই আমার দিকে তাকিয়ে হাসছে। রোহন শান্ত গলায় জবাব দিল, ঠিক 7 দিন আগে আপনিও তো এটাই করেছিলেন ম্যাম। সেদিন আমার কেমন লেগেছিল আজ কি একটু হলেও বুঝতে পারছেন? কিয়ারা নিশ্চুপ হয়ে গেল। তার চোখের জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। সেদিন আমি পালিয়ে যাইনি, কারণ আমার বোনের চিকিৎসার জন্য ওই কাজটা আমার দরকার ছিল। আজ যদি আপনি পালিয়ে যান, তবে প্রমাণ হবে আপনি সত্যি একজন দুর্বল মানুষ। রোহনের কথাগুলো তীরের মতো বিঁধল। কিয়ারা দাঁত চেপে হাবার কাজে লেগে পড়ল। দুপুরে স্টাফ ক্যান্টিনে বসে কিয়ারা নিজের ফোসকা পড়া হাত দুটো দেখছিল। তখন কমলা নামের এক প্রৌঢ়া ক্লিনার এসে তার পাশে বসল। কিরে মা, নতুন এসেছিস? হাতে তো খুব লেগেছে দেখছি। কমলা নিজের আঁচল থেকে একটা মলমের ডিবে বের করে কিয়ারার হাতে লাগিয়ে দিল। কিয়ারার চোখে জল এসে গেল। আপনি আমাকে কেন হেল্প করছেন? আপনি আমাকে চেনেনও না। কমলা হাসল। মানুষ মানুষকে হেল্প করবে না তো কে করবে রে মা? কিয়ারার বুকটা ভেঙে গেল। এই মানুষগুলোকে সে সারা জীবন ছোট লোক ভেবে এসেছে, অথচ এদের মন কত বিশাল। সে ডুকরে কেঁদে উঠে বলল, মাসি, আমি খুব খারাপ। আমি এই হোটেলের এক ছেলে রোহনকে খুব অপমান করেছিলাম। কমলার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। রোহন, ও তো দেবতার মতো ছেলে, নিজের অসুস্থ বোনের জন্য দিনরাত এক করে খাটত। আমরা সবাই ওকে খুব ভালোবাসি। কিয়ারার অপরাধবোধ তাকে আরও আষ্টপিষ্টে জড়িয়ে ধরল। সে বুঝতে পারল সে শুধু একজন মানুষকে নয়, একটা গোটা সমাজের অপমান করেছে। সন্ধ্যায় শিফট শেষ হবার পর রোহন কিয়ারাকে বলল, চলুন আজ আপনাকে একটা জায়গায় নিয়ে যাব। রোহন তাকে নিয়ে লোকাল বাসে চেপে পাহাড়গঞ্জের সেই বস্তিতে নিয়ে এলো। কিয়ারা জীবনেও এমন নোংরা আর ঘিঁজি জায়গায় আসেনি। স্যাঁতস্যাঁতে গলির গন্ধ তাকে অস্বস্তিতে ফেললেও সে চুপ করে রইল। রোহনের ঘরে ঢুকতেই সে তক্তপোষে শুয়ে থাকা রিয়াকে দেখতে পেল। রিয়া, দেখ কে এসেছে, আমার অফিসের কালিগ কিয়ারা। রোহন পরিচয় করিয়ে দিল। রিয়া কষ্ট করে উঠে বসে হাসল। আসুন দিদিভাই, আমার তো আপনাকে দেওয়ার মতো কিছু নেই, একটু জল খাবেন? কিয়ারার গলা বুঝে এলো। সে রিয়ার রুগ্ন চেহারা আর তার হাসি মুখ দেখে স্তব্ধ হয়ে গেল। না ভাই, আমি ঠিক আছি। কিয়ারা দেখল রোহন কত পরম মমতায় তার বোনকে ওষুধ খাওয়াচ্ছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই অকৃত্রিম ভালোবাসা কিয়ারা তার বিলাসবহুল জীবনে কোনোদিন পায়নি। তার কোটি টাকার সম্পত্তি আজ এই ছোট্ট স্যাঁতস্যাঁতে ঘরের ভালোবাসার কাছে একেবারে তুচ্ছ মনে হল। সেই রাতে বাড়ি ফিরে কিয়ারা তার ইনস্টাগ্রাম থেকে সেই জঘন্য ভিডিওটা ডিলিট করে দিল। তারপর একটা লম্বা পোস্ট লিখল, যেখানে সে নিজের সমস্ত অহংকারের কথা স্বীকার করে রোহন এবং সমস্ত খেটে খাওয়া মানুষের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইল। পোস্টটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেল। সবাই তার এই সাহসিকতার প্রশংসা করতে লাগল। পরদিন সকালে যখন কিয়ারা ডিউটিতে পৌঁছল, তখন সে দেখল রোহন আসেনি। সিকিউরিটি গার্ড তাকে জানালো, ম্যাডাম, রোহনের বোন রাতে খুব সিরিয়াস হয়ে গেছে, ওকে AIMS হাসপাতালে ভর্তি করেছে। কিয়ারার বুকটা ধক করে উঠল। সে ইউনিফর্ম পরা অবস্থাতেই গাড়ি ছুটিয়ে সোজা হাসপাতালে পৌঁছল। আইসিইউর বাইরে রোহন মেঝেতে বসে দুহাতে মুখ ঢেকে কাঁদছিল। কিয়ারা কোনোদিন তাকে এতটা ভেঙে পড়তে দেখেনি। রোহন, কিয়ারা আলতো করে ডাকল। রোহন মুখ তুলল। তার চোখ রক্তবর্ণ। ডাক্তার বলেছে ইমিডিয়েট হার্ট ট্রান্সপ্লান্ট করতে হবে, না হলে ওকে বাঁচানো যাবে না। তাহলে করো না, সমস্যা কোথায়? কিয়ারা ব্যস্ত হয়ে বলল। রোহন পকেট থেকে একটা এস্টিমেট বিল বের করে দিল, 10 লাখ টাকা। আমার কাছে 1 টাকাও নেই। কোম্পানি থেকে যে মেডিকেল ফান্ড পাওয়ার কথা, তার পেপারওয়ার্ক হতে এখনো 1 সপ্তাহ লাগবে। আমি আমার বোনকে বাঁচাতে পারবো না কিয়ারা। রোহন হাউ হাউ করে কেঁদে উঠল।
কিয়ারা কয়েক সেকেন্ড বিলটার দিকে তাকিয়ে রইল। 10 লাখ টাকা তার কাছে একটা মামুলি পার্টি করার খরচ, কিন্তু আজ এই টাকাটা একটা মেয়ের জীবন। সে আর এক মুহূর্ত নষ্ট না করে বাইরে বেরিয়ে এলো। সে তার বাবাকে ফোন করে নিজের নামে থাকা একটা ফিক্সড ডিপোজিট ভাঙার ব্যবস্থা করল। 2 ঘন্টা পর কিয়ারা একটা ব্রিফ কেস নিয়ে রোহানের সামনে এসে দাঁড়াল। রোহান, এটা নাও। রোহান ব্রিফ কেস খুলে 10 লাখ টাকার বান্ডেল দেখে চমকে উঠল। এগুলো কি? আমি তোমার থেকে ভিক্ষে নেব না কিয়ারা। কিয়ারার 2 চোখ পেয়ে জল পড়ছিল। এটা ভিক্ষে নয় রোহান, এটা আমার প্রায়শ্চিত্ত। আমি যে তোমার অপমান করেছি তার সামান্য ক্ষতিপূরণ। প্লিজ, রিয়াকে বাঁচতে দাও। রোহান কিয়ারার চোখের দিকে তাকালো। সেখানে আর কোনো দম্ভ নেই, আছে শুধু এক অসহায় মেয়ের আকুতি। রোহান টাকাটা নিয়ে বলল, এটা আমি লোন হিসেবে নিচ্ছি, এক পয়সা আমি শোধ করে দেব। কিয়ারা ম্লান হাসল। অপারেশন সফল হল, রিয়া বিপদমুক্ত। ডাক্তার যখন এসে খবরটা দিলেন, রোহান আর কিয়ারা দুজনেই আনন্দে কেঁদে ফেলল। পরের দিন রিয়া জ্ঞান ফেরার পর কিয়ারাকে দেখে বলল, দিদিভাই, তুমি না থাকলে আজ আমি বাঁচতাম না। ভগবান তোমার ভালো করুক। কিয়ারা রিয়ার হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, তুই আমাকে ক্ষমা করে দে ভাই, আমি খুব অহংকারী ছিলাম। এই পুরো ঘটনার কথা আদিত্য সিংহানিয়া জানতে পারলেন। তিনি কিয়ারার এই পরিবর্তনে গভীরভাবে অভিভূত হলেন। পরের দিন তিনি রোহানকে ডেকে পাঠালেন। রোহান, তুমি আমার কোম্পানিকে শুধু একটা ভালো প্রজেক্ট দাওনি, তুমি আমার মেয়েকে একটা নতুন জীবন দিয়েছ। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে এই কোম্পানির সিইও পদে প্রমোট করব। আদিত্য বললেন। রোহান অবাক। স্যার, এটা তো অনেক বড় দায়িত্ব। আমি তো তুমি জাস্ট একজন ভ্যালেট বয় নও, তুমি একজন খাঁটি মানুষ। আর হ্যাঁ, আমি চাই তুমি আমার পরিবারেরও অংশ হও। আদিত্য সরাসরি প্রস্তাব দিলেন। রোহান চমকে উঠল। সে আদিত্যের পা ছুঁয়ে বলল, স্যার, আমি কিয়ারাকে খুব রেসপেক্ট করি, কিন্তু এই সিদ্ধান্তের আগে ওর মতামত জানাটা জরুরি। সেদিন সন্ধ্যায় অফিসের টেরেসে রোহান আর কিয়ারা পাশাপাশি দাঁড়িয়েছিল। কিয়ারা মাথা নিচু করে বলল, ড্যাড আমাকে সব বলেছেন। আমি জানি আমি তোমার যোগ্য নই, কিন্তু তুমি কি আমাকে একটা সুযোগ দিতে পারো? রোহন কিয়ারার দিকে ঘুরে দাঁড়াল। আমি সুযোগ দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি কথা দাও কোনোদিন কোনো গরিব মানুষকে ছোট করে দেখবে না, আর আমরা দুজনে মিলে একটা সঞ্জীবনী ফাউন্ডেশন নামে একটা চ্যারিটি খুলব, যা গরিব রোগীদের বিনা পয়সায় চিকিৎসা করাবে। কিয়ারা চোখের জল মুছে রোহনের হাতটা শক্ত করে ধরল। আমি কথা দিচ্ছি রোহন, এর ঠিক 1 বছর পর ইম্পিরিয়াল হোটেলের সেই লবিতে আজ একটা বিরাট ফাংশন। তবে এটা কোনো বিজনেস পার্টি নয়, এটা সঞ্জীবনী ফাউন্ডেশনের প্রথম বার্ষিকী। কিয়ারা স্টেজে দাঁড়িয়ে মাইক হাতে বলল, আজ থেকে 1 বছর আগে আমি ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে একজন মহৎ মানুষের অপমান করেছিলাম, কিন্তু সেই মানুষটাই আমাকে শিখিয়েছে যে আসল বড়লোক সেই যার মনটা বড়। আজ থেকে এই হোটেলের সমস্ত কর্মচারীর সন্তানদের পড়াশোনা আর চিকিৎসার দায়িত্ব আমাদের ফাউন্ডেশন নেবে। হলে উপস্থিত সমস্ত সাধারণ কর্মচারীরা আনন্দে কেঁদে ফেলল। কমলা মাসি আর অন্যান্য স্টাফরা রোহন আর কিয়ারাকে মন থেকে আশীর্বাদ করল। কিছুদিন পরেই রোহন আর কিয়ারার ছিমছামভাবে বিয়ে হল। কোনো রাজকীয় আয়োজন নয়, জাঁকজমকহীন এক পবিত্র বন্ধন। হানিমুনে বিদেশে যাওয়ার বদলে তারা তাদের ফাউন্ডেশনের প্রথম ফ্রি হাসপাতালের উদ্বোধন করল। কয়েক বছর পর রোহন আর কিয়ারা একটা অনাথ আশ্রম থেকে আশা নামের 4 বছরের ফুটফুটে একটা মেয়েকে দত্তক নিল। সিংহালিয়া পরিবার এখন আর শুধু টাকার জন্য নয়, তাদের মানবিকতার জন্য গোটা দেশে পরিচিত। একদিন সকালে পুরো পরিবার নিয়ে রোহন আর কিয়ারা সেই হোটেলের সামনে দিয়ে যাচ্ছিল। আশা হঠাৎ হোটেলের বাইরের একটা বিশাল মিউরালের দিকে আঙুল দেখিয়ে বলল, পাপা, ওই ছবিটা কার? মিউরালটায় আঁকা ছিল একজন ভ্যালেট পার্কিং বয়, আর তার পাশেই একজন সফল সিইও। নিচে বড় করে লেখা, সব পেশাই সম্মানের যোগ্য। রোহন আশাকে কোলে তুলে নিয়ে হাসি মুখে বলল, এটা তোমার পাপার গল্প মা, বড় হলে সব শোনাব। জীবনে কখনো কোনো মানুষকে তার কাজ বা তার জামাকাপড় দিয়ে বিচার করবেন না। যে হাত আজ অন্যের গাড়ি পার্ক করছে, হতে পারে কাল সেই হাতই কোনো যুগান্তকারী আবিষ্কার করে দুনিয়া বদলে দেবে। দারিদ্র্য হাসাহাসি করার জিনিস নয়, বরং সহানুভূতি এবং সম্মানের বিষয়। আসল সম্পদ টাকায় নয়, মানবতায় থাকে। আর সবচেয়ে বড় কথা, নিজের ভুল স্বীকার করে শুধরে যাওয়া পৃথিবীর সবচেয়ে বড় সাহস। প্রিয় দর্শক, আজকের এই কাহিনী যদি আপনাদের মন ছুঁয়ে যায় এবং আপনাদের চোখে জল এনে দেয়,
তাহলে আমার দুটি প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথম প্রশ্ন, আপনি কি আপনার জীবনে কখনো এমন কাউকে দেখেছেন যে দারিদ্র্য এবং চরম প্রতিকূলতার পরেও নিজের আত্মসম্মান হারায়নি এবং আপনি কি তাকে সম্মান জানিয়েছেন? দ্বিতীয় প্রশ্ন, এই গল্পের কোন মুহূর্তটি আপনাকে সবচেয়ে বেশি আবেগপ্রবণ করেছে? যখন কিয়ারা রোহনকে হোটেলের বাইরে অপমান করল, যখন কিয়ারা নিজে ভ্যালেট বয়ের কাজ করল, নাকি যখন সে তার ফিক্সড ডিপোজিট ভেঙে রোহনের বোনের চিকিৎসার ব্যবস্থা করল? আপনাদের মতামত আমাদের কাছে খুব মূল্যবান। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এটি শেয়ার করতে ভুলবেন না, যাতে এই মানবতা এবং পরিশ্রমের বার্তা আরও বহু মানুষের কাছে পৌঁছাতে পারে। প্রতিদিন এমন শিক্ষণীয় এবং আবেগপূর্ণ ঘটনা সবার আগে দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে আগামী ভিডিওতে এক নতুন গল্পের সাথে। ভালো থাকবেন। মানবতার জয় হোক।